দর্শকদের তো খুব ভালো একটা রেসপন্স, টিআরপি শুধু বাড়ছে। এতটা রেসপন্স দর্শকদের থেকে পেয়ে সত্যিই আমি ভীষণ আপ্লুত এবং আমাদের গোটা টিম ভীষণ আপ্লুত। সপ্তর্ষিদের জীবনে কি কোনো মনের মানুষ আছে? হ্যাঁ, আমার জীবনে মনের মানুষ আছে। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি? ইগো সরিয়ে ভালোবাসতে হবে আর অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা রাখতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কুসুমের শুটিং ফ্লোর, আর এটা হচ্ছে ঈশানের ঘর। ঈশানের ঘরে বসে আছি, তবে আমার সাথে এই মুহূর্তে রয়েছে আয়ুষ্মান, আমাদের সকলের প্রিয় সপ্তর্ষিদা। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি, ভীষণ মজায় আছি। একদমই তাই, দর্শকদের তো খুব ভালো একটা রেসপন্স, টিআরপি শুধু বাড়ছে। কতটা এক্সাইটেড? পর 4টে সপ্তাহ আমরা স্লট লিড করেছি এবং প্রত্যেক সপ্তাহে আমাদের টিআরপি বাড়ছে, স্ট্যাগনেন্ট হয়নি। মানে শুধু স্লট লিড করা না, আমাদের প্রত্যেক দিকে একটু একটু করে হলেও টিআরপি বাড়ছে, আর সেটা খুবই ভালো একটা ভালো লাগা। এবং আমরা বুঝতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে মানুষজন এত ভালোবাসছে, এত ভালোবাসা দিচ্ছে। সো সেটা খুব ভালো লাগছে। এত কম সময়ের মধ্যে এতটা রেসপন্স দর্শকদের থেকে পেয়ে সত্যিই আমি ভীষণ আপ্লুত এবং আমাদের গোটা টিম ভীষণ আপ্লুত। থ্যাংক ইউ। আচ্ছা সপ্তর্ষিদা, তোমার যে আয়ুষ্মানের চরিত্রটা, এটা কতটা পছন্দের যদি জিজ্ঞাসা করি? ভীষণ ভীষণ পছন্দের, ভীষণ চ্যালেঞ্জিং চরিত্র এবং মানে চরিত্রের মধ্যে চড়াই উতরাই শেডস, বিভিন্ন ধরনের কালার থাকলে সেই ধরনের চরিত্র করতে ভালো লাগে। এবার আগের চরিত্রের মধ্যেও সেরকম ছিল, এই চরিত্রের মধ্যেও আছে। তো ভীষণ ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং চরিত্র, সব মিলিয়ে খুবই এক্সাইটেড এবং সেই মজা নিয়ে কাজটা করছি। আমি হ্যাঁ স্যার 2 মিনিট আমি জাস্ট যাচ্ছি, শটটা দিয়ে আবার চলে আসি। আমাদের মধ্যে আবার তুমি চলে এসেছো, বেশ কিছুক্ষণ সিন করে ব্যাক। হ্যাঁ, এবার আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দেবো আর কি। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞাসা করি সপ্তর্ষিদা, যে কাজ করার ক্ষেত্রে সব থেকে বেশি, এই যে 14 ঘন্টা শুটিং করছো, সব থেকে বেশি কি দরকার হয় এর জন্য, মোটিভেশনটা কি? কফি। হ্যাঁ, কফি অ্যাকচুয়ালি রিফ্রেশ করে আমাকে অনেকটা। আর আমি পাওয়ার ন্যাপ নিতে পারি, খুব শর্ট টাইমিং, টাইম পিরিয়ডের মধ্যে আমি ছোট্ট করে একটা ন্যাপ নিয়ে চলে এলাম, বা ইভেন বসে বসে জাস্ট একটা সাইডে বসে একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে তারপর শটে ঢাকলো, দিয়ে আবার দিলাম। তো এটা আমি পারি। তো এটা আমাকে খুব হেল্প করে এনার্জিটাকে সেভ করে রাখতে, আবার প্রয়োজনের সময় ব্যবহার করতে। কফি ভীষণভাবে, কফি আমাকে হেল্প করে। কফিটাকে নিজেই বানিয়ে নাও? কফি প্রোডাকশন থেকেও মাঝে মাঝে আমায় বানিয়ে দেয়, আর আমার ভাই ভীষণ হেল্প করে এক্ষেত্রে। ঈশান করে, আর ঈশান যখন থাকে না তখন ওর কফি মেকার রয়েছে, আমাদের কি বলে মেকআপ রুমই থাকে। তো যখন কেউ থাকে না বানানোর, তখন আমি নিজেই আপনার হাত জাগান্নাথ, তো আমি নিজেই বানিয়ে নিই, অথবা প্রোডাকশন আমাকে হেল্প করে দিয়ে দেয়। তো কফিটা ভীষণ হেল্প করে আমার। আর ডায়েট প্ল্যানে কি থাকে তোমার? ডায়েট প্ল্যান দেখো, সিরিয়াল করতে করতে প্রতিদিন কাজ থাকে, তো সেইভাবে প্রপার ডায়েট প্ল্যান ফলো করা তো যায় না। আমি বাড়ি থেকে যতটা পারি, আমি আনস্যাচুরেটেড ফ্যাট বেশি নেওয়ারই চেষ্টা করি, স্যাচুরেটেড ফ্যাট কম। বাট স্টিল তাও ওই বাড়ি থেকে বেরোনোর সময় ছাতুর ঘোল, 2টো ডিম সেদ্ধ খেয়ে এলাম, সাথে যদি সময় পাই তো 2টো বাটার টোস্ট খেয়ে এলাম। এরকম হলো, এখানে এসে আরেক গ্লাস ছাতুর ঘোল খেয়ে নিলাম। এটা মোটামুটি আমার ব্রেকফাস্ট হয়ে যায়। আমার ব্যাগে আমার সাথে থাকে অ্যালমন্ড থাকে, কাজু থাকে, খেজুর থাকে, মাঝে মাঝে আঙুরও ক্যারি করি আমি। তো এই সমস্ত জিনিসপত্র আমার চলে যায়। কুচকাচ খাওয়াটা এটা দিয়ে এটা মোটামুটি চলে যায়। তারপর লাঞ্চে আমি ভেজ খাই, কখনো রুটি প্রেফার করি, আমি বেশি ভেজ খাই। মাঝে মাঝে মনে হলো তো একটু মাংস খেলাম, মাছ খেলাম। ডিম যেহেতু সকালবেলা আমি খাই, তো আমি লাঞ্চে আর খাই না। আর বিকেলবেলা এখানে জাস্ট কখনো মুড়ি মাখা খেলাম, বা শুকনো মুড়ি খেলাম কখনো, বা কখনো মনে হলো যে বিস্কিট খাবো তো বিস্কিট খেলাম। তো এইরকমভাবে চলে। আর মাঝে মাঝে আমার যেহেতু ক্যারি করা থাকে ড্রাই ফ্রুট, তো সেগুলো খাই। আর বাড়িতে গিয়ে ডিনার হচ্ছে রুটি। আমি ভাতের থেকে রুটি অলওয়েজ প্রেফার করি বেশি। তো আমি দর্শকদেরও বলবো, যারা ফ্যাট কমাতে চান, ওয়ার্কআউট করছেন করুন, কিন্তু আমি বলবো হোয়াইট রাইসের থেকে ব্রাউন রাইস খেলে খুব ভালো, অথবা যদি না খান রুটি খান। রুটি অনেক বেটার, হেল্প করে হোয়াইট রাইসের থেকে।
জিমে কি যাওয়া হয় সপ্তশীদার? জিমে যাওয়া হয় না, কিন্তু বাড়িতে একদমই হয় না, কারণ সময় পাই না। কারণ আমার বাড়ি হচ্ছে নর্থে আর আমাকে আসতে হয় সাউথে। তো আমার যাতায়াতে দিনে ৩ ঘন্টা কেটে যায়। তারপর আবার ১৪ ঘন্টা শ্যুট। বাড়ি যাই, ফ্রেশ হই, ঘুমোই হয়তো ৪-৫ ঘন্টা। সেক্ষেত্রে আমার ওয়ার্কআউট করার সময়ই হয় না। মানে জিমে যাওয়ার সময় হয় না, কিন্তু আমি বাড়িতে ওয়ার্কআউট করি। সময় সুযোগ পেলেই পেটের ওয়ার্কআউট করি। আর প্রত্যেকদিন আমি যাই হোক না কেন, শ্যুট থেকে ফিরে এসে 15-20 মিনিটস তো আমি আমার পাড়ায় হাঁটবই। প্রত্যেকদিন হাঁটি, সময় পেলে সেটা ১ ঘন্টাও হয়। বাট মিনিমাম 15-20 মিনিটস আমি হাঁটবো। তো এটা তুমি তো বলছিলে তুমি বাইক নিয়ে নাকি আসো শুটিং এ? না, বাইক নিয়ে না, আমি ইনড্রাইভে আসি। তো বাইক নিয়ে না। এবার বাইক আছে, কিন্তু আমাকে বাবা চালাতে দেয় না। কারণ মানে চালাতে দেয় যখন বাবা থাকে। মানে বাবা পিছনে বসবে, আমি চালাবো। কারণ বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব অল্প বয়সে। তারপরে বাবা বাইক চালানো ছেড়ে দেয়। আমি খুব মানে যাই হোক মানে বিভিন্ন মানে প্রচুর কষ্টে কনভিন্স করে বাবাকে ফাইনালি আমি বাইক কিনেছিলাম ৩ বছর আগে। সো চালানো তো হয় না। চালাই। আ বাট ওই আরকি, মানে খুব ম্যানেজ করে কনভিন্স করে, বা বাবা কখনো থাকলো না। আমি তখন কোনোভাবে মাকে ম্যানেজ করে বেরিয়ে গেলাম টুক করে। তো খুব এই দিকটায় আমার পরিবারের আমাকে নিয়ে কোনো রেস্ট্রিকশনস নেই, কিচ্ছু নেই। মানে কোনো কিছুতে বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু এই দিকটায় করে। আর এটাকে আমি একটু মানে যেটা করে ওরা, সেটাকে আমি মান্যতাও দিই। তার কারণ হচ্ছে আমি তার ভিতরের ফিলিংসটা বুঝতে পারি যে কেন, কোন ভয় থেকে বা কি কারণে তাদের মধ্যে এটা হয়। তো সেক্ষেত্রে আমি খুব একটা বেশি জেদও দেখাই না এখানে। চেষ্টা করি যখন হয় তখন একটু আধটু টুকটাক বেরিয়ে গেলাম। একদমই তাই। সপ্তর্ষিদের জীবনে কি কোনো মনের মানুষ আছে? হ্যাঁ, আমার জীবনে মনের মানুষ আছে, এবং সে কি তার আমাকে সাথে প্রায় হয়ে গেল ৪ বছর প্রায় সম্পর্কে আছি। আচ্ছা। সে কি আমাদের ইন্ডাস্ট্রির কেউ? না, ইন্ডাস্ট্রির কেউ না, ইন্ডাস্ট্রির বাইরে। আচ্ছা। তো প্রেমিকার সাথে যখন ঝগড়া ঝামেলা হয় তখন কে আগে কনভিন্স করে? মিউচুয়াল, মানে এরকম নয় যে মানে আমাদের দুজনের মধ্যেই এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব রয়েছে যে আ মানে বিষয়টা মিউচুয়াল। দুজনেই বুঝতে পারি, দুজনেই মিটিয়ে নিই। মানে এমন নয় যে তাকেই ভাঙাতে হবে বারবার বা কিছু। এমনও হয় যে আমি দোষ করেছি, আমি বুঝতে পারছি, বাট স্টিল আমি যাই গিয়ে, বা এরকম হয় ও দোষ করেছে, ও বুঝতে পারছে, বাট স্টিল ও আসে। বা হয়তো ও দোষ করেছে, আমি গেলাম, আমি দোষ করেছি, ও গেল। তো এটা মিউচুয়াল হয়। মানে এখানে ওরকম আলাদা করে পার্টিকুলার আমি বা ও, সেটা না। এটা পুরোটাই ভীষণ মিউচুয়াল। এটা খুব আর আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। মনে হয় এটা হওয়াটা উচিত। যেকোনো সম্পর্কেই মানে এই আন্ডারস্ট্যান্ডেবিলিটিটাই তো এভরিথিং। তো এটা থাকাটা দরকার ভীষণ। কতটা পজিটিভ তুমি তোমার মনের মানুষকে নিয়ে? দেখো, ভালোবাসলে পজিটিভনেস চলেই আসে। তো পজেসিভ আমি ভীষণ। সেও আমাকে নিয়ে পজেসিভ। সেই পজেসিভনেসটা মানে প্র্যাকটিক্যালি, রিয়ালিস্টিক্যালি বিষয়টাকে দেখা উচিত। সেটার মধ্যে যখন এক্সাজারেশন চলে আসে, তখন সেটা আ হয়তো একটা টক্সিক জায়গাতে পৌঁছে যায় মাঝে। তো সেই ম্যাচুরিটি লেভেল বজায় রাখাটাও খুব দরকার। মানে ওই আ প্রত্যেকটা জিনিসেরই তো কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। প্রত্যেকটা জিনিসেরই লিমিট ড্র করা, বা সেটা বোঝা যে কোথায় থামা উচিত, কতটুকু থাকা উচিত, কতটা নয়। সেই সেন্সিবিলিটিটা থাকাটা দরকার, এবং আমাদের সম্পর্কে আমাদের দুজনেরই বাই দ্য গ্রেস অফ গড দুজনেরই রয়েছে। তো সেক্ষেত্রে মানে খুব একটা অসুবিধা হয় না। আর একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট কি? তোমার কি মনে হয়? সবথেকে জিনিস হচ্ছে ভালোবাসতে গেলে ইগো সরিয়ে ভালোবাসতে হবে। বাকি সবটা ইজিলি হয়ে যাবে। ইগো সরিয়ে ভালোবাসতে হবে, আর অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা রাখতে হবে। মানে অ্যাকসেপ্ট ইন দ্য সেন্স হচ্ছে মানে রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করা, পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করা। আ মানে অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা থাকাটা খুব দরকার। আর ইগো সরিয়ে ভালোবাসতে হবে। সপ্তর্ষিদা কতটা কেয়ারিং? সেটা তো আমার গার্লফ্রেন্ড সে ভালো বলতে পারবে না। সে যেহেতু এখনো নেই। আমি আমার পরিবার, ভালোবাসার মানুষ, মানে আমি আমার মানে আমার সার্কেল খুব সীমিত। কিন্তু সেই সীমিত সার্কেলে যারা রয়েছে, আমার মা, বাবা, বোন, আমার ঠাম্মা, আমার গার্লফ্রেন্ড, আমার কাজ, আমি নিজে, এই সার্কেলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জিনিসের প্রতি আমি ভীষণ কেয়ারিং, ভীষণ দায়িত্বশীল। ভীষণ।
একদমই তাই। ভালোবাসতে গেলে তুমি যেটা বললে যে ইগোটা সরিয়ে সবসময় ভালোবাসতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ধরো একটা বন্ধুত্বের ক্ষেত্রেই বন্ধুত্বটা খুব স্ট্রং, কিন্তু কোথাও গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে সেখান থেকে ইগনোর করছে। সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু তোমাকে হয় না ইনডাইরেক্টলি বলছে, যে বোঝাচ্ছে তোমাকে। তো এরকম কোনোদিন কোনো পজিশন তোমার লাইফে এসেছে? না আসেনি। যদি আসে, আমি যদি তোমায় জিজ্ঞেস করি যদি আসে, তাহলে তুমি বিষয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? না, প্রথম কথা হচ্ছে কেউ যদি আমাকে ইগনোর করে তাহলে তার কোনো রিজন রয়েছে। তো আমাকে মানে কেউ যখন ইগনোর করছে তার নিশ্চয়ই রিজন রয়েছে। তো যেখানে ইগনোরেন্স আসবে সেখানে কখনোই ভালোবাসা এগোতেই পারে না। তো আমি মানে আমি পরবর্তী স্টেপে এগোবোই না। আমি নিজেকেও মানে নিজেকেই আর কি, সবার আগে নিজেকেই তো বোঝায় মানুষ। আমি নিজেকেই বোঝাবো না যে তুই এখানেই থেমে যা। মানে আমার যদি তার প্রতি ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে, যাই থাকুক না কেন, যদি অপোজিটের মানুষটা সেই সেম রেসপন্স না দেয়, তাহলে আমার মনে হয় সেই মানুষটা সেখানে থেমে যাওয়া উচিত। সে যতটুকু মানে সে যদি বন্ধুত্বে সীমাবদ্ধ থাকতে চায়, তাহলে তুমি সেই জায়গাতেই নিজেকে সীমাবদ্ধ রাখো। কারণ এক্সপেকটেশন জিনিসটা না ভীষণ ক্ষতিকর। মানে একটা মানুষকে ভীষণ বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে ভিতর থেকে। তো সেই এক্সপেকটেশন লেভেলটাকে তুমি ততটাই রাখো যতটা অপোজিটের মানুষটার থেকে পাচ্ছ। মানে তোমার ভেতরে যাই ইমোশনাল কোশেন্ট চলুক না কেন, সেটা তোমার ব্যক্তিগত। সেটা অনুযায়ী তুমি অপোজিটের মানুষটা থেকে এক্সপেক্ট করতে পারো না, কারণ সেই মানুষটা ইন্ডিভিজুয়াল। তো যদি কোনো ইকুয়েশন তৈরি না হয় সেই সেন্সে, আমার মনে হয় সেই মানুষটাকে অবজার্ভ করে নিজের এগোনোটা উচিত। তাহলে তুমি কষ্টটা কম পাবে। আর ওয়ান সাইডেড লাভ হয়, ঠিক আছে, অনেকে ওটাকে মানে মনেও করে যে হ্যাঁ এটা কেন হবে না, বা এটা মানে অনেকে ওইটাতেও বেশি মগ্ন থাকতে ভালোবাসে। কিন্তু ওয়ান সাইডেড লাভে আমার মনে হয় তোমার ইমোশনের একটা দিক তুমি প্রতিদিন একটু 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 করে শেষ করে দিচ্ছ। কারণ আজকে ঠিক আছে, আজ থেকে 10, 12, 15 বছর পর যখন তোমার মানে মাথার উপরে ছাদ থাকবে না, মানে ধরো তোমার হেড অফ দ্য ফ্যামিলি, মানে তোমার মা বাবা, হয়তো কেউ থাকলো না, দিনের শেষে তুমি একা, তখন তোমার পাশে থাকার জন্য একটা মানুষের দরকার, ওই ভরসার হাত থাকা দরকার। তো সেই জায়গায় আমার মনে হয় ভীষণ ম্যাচিওর হওয়াটা, সেন্সিবল হওয়াটা দরকার, নিজেকে নিয়ে, নিজের ভবিষ্যৎটাকে বুঝে। একদমই তাই। সবচেয়ে সেটা মানুষ কতটা চিনতে পারে, আমি যদি জিজ্ঞাসা করি? মানে মানে মানুষকে দেখে বুঝতে পারে যে মানুষটা ভালো না খারাপ, সেটা কতটা চিনতে পারে? মানে একটা মানুষ আর একটা মানুষকে দেখে, মানে ধরো তুমি আমাকে দেখে, আমি তোমাকে একটা এক্সাম্পল ওটা দিচ্ছি। তো একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলতে বলতে তার অ্যাপ্রোচ, প্রথমটাই হচ্ছে তার অ্যাপ্রোচ, কিভাবে সে অ্যাপ্রোচ করছে একটা মানুষের কাছে নিজেকে, এবং তার ফিডব্যাক কিরকম পাচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে একটা কোঅর্ডিনেশন তৈরি হয়, তারপর বিষয়টা অর্গানিক্যালি হয়। এটার কোনো ইকুয়েশন নেই। ওটা এটা মানে আমি বলতে চাইছি, ধরো একজনকে তুমি একভাবে চিনলে, তারপরে দেখলে যে না আমি ভুল চিনেছি, সেরকম হয়েছে কখনো? ভালোবাসার ক্ষেত্রে হয়নি, বন্ধুত্বের ক্ষেত্রে হয়েছে। যেকোনো ক্ষেত্রেই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, হয়েছে। তারপরে আমি স্পেস তৈরি করে নিয়েছি, নিজেকে সরিয়ে নিয়েছি। আমি খুব স্মার্টলি ইগনোর করতে পারি। মানে আমার যদি মনে হয় যে আমি ইগনোর করব, নাও আমি একটা লাইন ড্র করবো, খুব কেয়ারফুলি, টেন্টেটিভলি সেটা করতে পারি। কুসুমের এই যে টিমের মধ্যে বন্ডিংটা তো খুব ভালো, আমরা যেটা দেখলাম। তো প্রথম যেদিন এসেছিলে আর আজকে এত মানে বেশ কয়েকটা দিন হয়ে গেছে, তো স্ট্রং হয়েছে নিশ্চয়ই বন্ডিংটা আরো? না, প্রথম দিন থেকেই। কারণ এখানে যাদের সাথে কাজ করছি তাদের সাথে হয়তো প্রথম কাজ করছি, কিন্তু প্রত্যেককেই আমি চিনি। প্রত্যেককেই চেনা, এবং প্রত্যেকেও আমাকে চেনেন। আমার আগের কাজও দেখেছেন, তো অনেকে প্রশংসাও করেছেন। তো প্রথম দিন থেকেই একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, জেলিং ছিল আমাদের একে অপরের সাথে, ইউনিটের সাথে। হ্যাঁ, একটা নতুন ইউনিট, একটা নার্ভাসনেস থাকে, আমারও ছিল। কিন্তু সেটা মানে এত কোঅপারেটিভ একটা ইউনিট, আমাদের ডিরেক্টর লক্ষণদা, ক্যামেরা পার্সন বাবাইদা, এবং তার ইউনিট, হ্যাঁ, হোল টিম। তো এত সুন্দর একটা ইউনিট পেয়েছি। আগের প্রজেক্টেও যেরকম একটা সুন্দর ইউনিট ছিল, তো ইউনিট থাকলে কি হয়, মানে সুন্দর ইউনিট হলে খুব একটা বেশি নিজেকে এফোর্ট দিতে হয় না, অটোমেটিক একটা ভাইব তৈরি হয়ে যায়। কুসুমের নিয়ে দর্শকদের মধ্যে একটা ভালো উত্তেজনা রয়েছে, খুব ভালো ভালোবাসাও পাচ্ছে, সেটা তুমি প্রথমেই বললে। কি বলবে দর্শকদের? দর্শকদের বলবো যে আপনারা যে এতটা ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসায় আমরা
সত্যি আপ্লুত। মানে এত কম সময়ে ১.৫ মাসও হয়নি এখনো। তো সেখানে টেলিকাস্ট ১ মাস হলো জাস্ট। তো সেখানে আপনারা যে এতটা ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন, এতটা পজিটিভনেস দেখাচ্ছেন এই প্রজেক্টের প্রতি, তার জন্য আমরা ভীষণভাবে আপ্লুত। এইভাবেই আপনারা ভালোবাসা দিতে থাকুন, দেখতে থাকুন। কুসুম অলরেডি টানা পরপর ৪ টে সপ্তাহ আমরা টিআরপিতে স্লট লিড করেছি এবং সবথেকে বড় কথা প্রতিটা সপ্তাহে টিআরপিতে একটু করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এই সামনের দিকে এগিয়ে যাওয়া, পথ চলা আরও দীর্ঘায়িত হোক, এটাই আশীর্বাদ করুন, এটাই মন থেকে চান। আমাদের প্রত্যেককে, আমাদের কাজকে যেভাবে ভালোবাসছেন, ভালোবাসতে থাকুন এবং দেখতে থাকুন প্রত্যেকদিন বিকেল ৫:৩০টায় কুসুম, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।